আসসালামু আলাইকুম। তামিম জরিফ আছি আপনার সাথে। ভূতের বাড়ি নামক শো শুরু করতে যাচ্ছি, যার প্রথম পর্ব আজ ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। প্রতি শনিবার রাত 10টায় এই শোটি ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত হবে। আপনিও চাইলে আমাদের শোতে আপনার ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন। তা প্রচারযোগ্য হলে আমি তা প্রচার করব ভূতের বাড়ি নামক এই নতুন শোটিতে। আমাদের মেইল অ্যাড্রেস bhuterBari10@gmail.com, which is bhuterbari10@gmail.com এবং facebook.com/bhuterbari.tamim। আপনি চাইলে আমাদের মেইলে অথবা ইনবক্সে ঘটনা পাঠান। এখন আমি যার ঘটনাটি পড়ব তিনি হলেন জুরা চৌধুরী। তিনি আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছিল 2005 কিংবা 2006 সাল হবে। আমরা তখন গ্রামেই বাস করতাম। সময়টা জ্যৈষ্ঠ মাস, অর্থাৎ আমের সিজন। ফজরের পরপর প্রতিদিনই আমাদের বাড়ির সমবয়সী সবার একটা প্রতিযোগিতা ছিল, কার আগে গিয়ে আম কোড়াবে। প্রতিদিনই আমি আমার ছোট বোনের সাথে বের হতাম আম কোড়াতে। তেমনি একবার বের হলাম আম কোড়ানোর জন্য। বাইরে অনেক আলো দেখতে পেলাম। আমার ধারণা ছিল অনেক দেরি হয়ে গেছে সম্ভবত। তাড়াহুড়ো করে ছোট বোনকে নিয়ে আমি আম কুড়াতে যাই। আমাদের বাড়ির পশ্চিমে বড় চাচিদের ঘরের পাশেই 7-8টা আম গাছ রয়েছে। তার পাশে একটি গুদাম ঘর রয়েছে। গুদাম ঘরের সাথে একটি খালি জায়গা রয়েছে, যেখানে এক সময় গরু রাখার গোয়াল ছিল, তবে এখন তা নেই। ওইখানে অনেক আম পড়তো। প্রায় আমরা আম কুড়াতাম। ওখানে গিয়ে দেখি একজন মহিলা সাদা শাড়ি পরে বসে আছে গুদাম ঘর ও গোয়াল ঘরের খালি জায়গার মাঝখানে। প্রথমে ভেবেছিলাম চাচি হতে পারে, কিন্তু কিছুক্ষণ পর দেখি সাদা পোশাক পরা মহিলা আমাদের কাছে বসে বসে এগিয়ে আসছে। হাতে মোটা লাল দুটা বালা পড়া, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না। আমি আর আমার ছোট বোন চাচি বলে ডাক দিই। সে মহিলাটি কিছুই বলেনি। রাগান্বিত শব্দে শোনা যাচ্ছে তার পিছনে ছোট ঝাপসা গাছগুলোর পাতা অনেক জোরে জোরে বাতাসে নড়ছে। মনে হচ্ছে কেউ কোনো ছোট গাছ জোরে জোরে নড়াচ্ছে। আমরা এক পর্যায়ে দৌড়ে ঘরে চলে আসি। পিছনও মহিলাটি আমাদের সাথে দৌড়ে আসছিল। ঘরে ঢুকে আমাদের রুমের জানালা ফাঁকা অংশ দিয়ে তাকিয়ে দেখি উঠানে পুরো খালি, কিছুই নেই। ঘরে ঢুকেই আমরা রুমের ফাঁকা অংশ দিয়ে তাকিয়ে দেখি উঠানে কেউ নেই, পুরোই ফাঁকা। ওই রাতে আমাদের ভাই বোন দুজনেরই জ্বর ওঠে। ভয়ে ঘরে কিছু বলতে পারিনি। 2 দিন পর চাচি আমাদের ঘরে এসে বলতেছে, আমাদের ভাই বোনের কণ্ঠে আওয়াজের মতো কে যেন রাত 2:30টার সময় তাদের গুদাম ঘর থেকে চিৎকার করতে করতে আমাদের ঘরের দিকে এগিয়ে আসছে। 2 দিন পর চাচি আমাদের ঘরে এসে বলতেছে যে আমাদের ভাই বোনের কণ্ঠে আওয়াজের মতো কে যেন এক রাত 2:30টার সময় তাদের গুদাম ঘরের কাছ থেকে চিৎকার করতে করতে আমাদের ঘরের দিকে এগিয়ে আসছে। চাচি বাহির হয়ে কাউকে দেখে নাই। এটা শোনার পর আমি বলি যে হ্যাঁ চাচি, আমরাই তো গিয়েছিলাম, কিন্তু তখন তো বাইরের সকালের মতো ফর্সা ছিল। চাচিকে বিস্তারিত সব খুলে বলি। উনি শুনে বলল, এটা জিন। হ্যাঁ, এটা জিন, গ্রামের ভাষায় ভূত বলে। আমাদের দাদির সাথে নাকি একটা জিন ছিল। ওই গোয়াল ঘরের খালি জায়গা নাকি আমাদের দাদির মারা যাওয়ার পর গোসল করানো হয়েছিল। তারপর থেকেই নাকি জিনটা ওখানেই থাকে। তবে সে মানুষের ক্ষতি করে না, মাঝে মাঝেই অসময় কাউকে দেখলে ভয় দেখায়। ওই রাতে পূর্ণিমার চাঁদের আলো ছিল। শেষ রাতে চাঁদের আলো অনেক বেশি থাকে। তারপর থেকে আমরা আর অত ভোরে আম কুড়াতে যাইনি। পরবর্তীতে জিনটাকে আর দেখা যায়নি বাড়ি বন্ধ করার পর। ধন্যবাদ জুরা আপনাকে এত সুন্দর একটি গল্প লেখার জন্য। আপনি লিখে পাঠিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কারণ আমাদের এখন প্রচুর গল্প দরকার। আমরা যেহেতু শোটি নতুন শুরু করেছি, আপনারা যদি গল্প পাঠান তাহলে আমরা শোটি সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো। অর্থাৎ আমাদের মেইলে আপনি গল্প পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbari
BARI10@gmail.com, অথবা আপনি আমাদের ফেসবুকেও গল্প লিখে পাঠাতে পারেন, অর্থাৎ ফেসবুকের ইনবক্সে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/BHERBARI.TAMIM। আপনারা যত বেশি গল্প পাঠাবেন তত দ্রুতই আমি আমার এই শোটি নিয়ে এগিয়ে যেতে পারবো। এবং আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার কেমন লাগলো ঘটনাটি। এছাড়াও আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেখানে ধরিয়ে দিবেন, আমি পরবর্তীতে তা সংশোধনের চেষ্টা করব। আপনার কেমন ঘটনা ভালো লাগে বা আপনি কেমন ঘটনা শুনতে পছন্দ করেন তা আমাকে জানাতে পারেন। অনেকে বলে যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ভালো লাগে, আবার কেউ বলে কবরস্থানের ঘটনা ভালো লাগে, অনেকে বলে মন্দিরের ঘটনা ভালো লাগে। তো আপনিও জানাতে পারেন আপনার কেমন ঘটনা ভালো লাগে। আপনি জানাতে আমাদের ফেসবুকে কমেন্ট করতে পারেন, অথবা আমার ইনবক্স করেও জানাতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে BHEETERBARI.TAMIM, অর্থাৎ facebook.com/bhuterbaari.tamim। এবং আপনি চাইলে আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের বেশি বেশি ঘটনা দরকার আমাদের শোটা চালানোর জন্য, যেহেতু শোটা নতুন, আজ প্রথম এপিসোড হোস্ট করছি, পরবর্তীতে আরও অনেক ঘটনা প্রয়োজন আমাদের। তো আপনি চাইলে অবশ্যই আমাকে আপনার জানা ঘটনা বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে bhuterbaari10@gmail.com। আপনার যদি কোনো বানান বা কোনো লিঙ্ক দরকার হয়, যেমন অনেকে মেইল অ্যাড্রেসের বানানটা সঠিকভাবে জানেন না বা বুঝতে অসুবিধা হতেই পারে, যেহেতু আমি বলছি মুখে, তো তার জন্য আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিঙ্ক দেওয়া আছে, সব মেইল অ্যাড্রেসের সব ঠিকানা পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে এক নজর দেখে নিতে পারেন। পরে আমরা যে ঘটনা চলে যাব সেটি হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। অনেকে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমার কাছে চেয়েছেন। শো হোস্ট করার আগেও আমি অনেক ঘটনা সংগ্রহ করতাম, সেখানে আমাকে অনেকে বলেছেন ভাই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো আমার ভালো লাগে। তো তার জন্য আমি এই সেকেন্ড স্টোরিতে, অর্থাৎ প্রথম এপিসোডে সেকেন্ড স্টোরিতে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আপনাদের দিতে যাচ্ছি। ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন হচ্ছেন মেহেদি হাসান শুভ। তো মেহেদি হাসান শুভকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতা করছেন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, ব্ল্যাক ম্যাজিকের ঘটনায়। মেহেদি হাসান শুভ যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। ঘটনাটি ব্ল্যাক ম্যাজিকের। 2018 সালের নভেম্বর মাসেই এই ঘটনার সূত্রপাত হয়। ঘটনাটি যাকে নিয়ে সে আমার কাজিন হয়, আমি তার নামটি গোপন রাখছি। তার নাম শিমু, ছদ্মনাম। তখন সে ক্লাস 9-এ পড়তো, অর্থাৎ 9ম শ্রেণীতে পড়তো। রিলেশন ছিল ময়মনসিংহের কোনো এক কলেজের ইঞ্জিনিয়ারিং পড়া তার খালাতো ভাইয়ের সাথে। তার নাম সায়ন, এটাও ছদ্মনাম নাম। শিমু আর সায়নের রিলেশনের ব্যাপারটা ভালোই চলছিল, যদিও শিমু তার পরিবারের সাথে ময়মনসিংহে কোনো এক গ্রামে থাকতো। নাম প্রকাশ করলে চিনে ফেলবে, তাই নাম প্রকাশ করছি না। এটা আগেকার দিনের গ্রাম, তার জন্য এখানে মারামারি, ডাকাতি, ব্ল্যাক ম্যাজিকের চর্চা অন্যতম ছিল, যদিও ব্যাপারটা সবার জানা নেই, অনেকেই জানতো না। এবার ঘটনায় আসা যাক। শিমু আর সায়ন লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলতো। রিলেশনের ব্যাপারটা হঠাৎ করে তাদের দুজনের পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়। ফলস্বরূপ সায়নের মা শিমুর বাবাকে অপমান করে, যদিও শিমুকেও অপমান করে, তারপরেও তারা শিমুর বাবা সায়নের আপন মামা হয়। সায়নের মায়ের এই বিষয়টি মেনে না নেওয়ার কারণ ছিল শিমুর পারিবারিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা ততটা ভালো ছিল না। সায়নকে তার মা শিমুর থেকে আলাদা করে দেয়, আর কিছুদিনের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায় তার এলাকার মধ্যে। সবাই জানতো যে ব্যাপারটা কী ছিল এবং সবাই তাদের খারাপ বলতে থাকে। নভেম্বর 23-এ এমনই শিমু তার সেই কাকার ঘরে গেল, বসে থাকলো। কিছুক্ষণ পর তার মামি এসে তাকে চা দিয়ে গেল। চা খেতে খেতে সে চিৎকার করে বলতে লাগলো তার মামি তাকে চায়ের সাথে তাবিজ বা এরকম কিছু খাইয়েছে। তার মনে হয়েছে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং পেটের মধ্যে ভীষণ যন্ত্রণা করছে। শিমুর বাবা তৎক্ষণাৎ তাকে উপজেলার ডাক্তারের কাছে নিয়ে গেল। তারা ইমার্জেন্সি কিছু টেস্ট করলো, তবে কিছু ধরা পড়েনি। 2 দিন হাসপাতালে থেকে 25 তারিখ তাকে বাড়ি নিয়ে আসা হলো, কারণ ডাক্তারেরা তাকে কোনো সমাধান দিতে পারেনি। শিমুর মায়ের কথায় তাকে কিশোরগঞ্জের কোনো এক বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। সেই কবিরাজ তাকে বলল যে শিমুকে কালো জাদু করা হয়েছে, তবে কিভাবে এবং কে করেছে তা কিছু বলতে পারল না। তিনি আরও জানান এই সমাধান তার কাছে নেই, আরও বড় কারোর কাছে যেতে হবে তাকে। শিমুর মা ওই দিন তাকে আরেকজনের কাছে নিয়ে গেল, তিনিও কোনো সমাধান দিতে পারেনি। শিমুর নিজের দাদু মারা গেছে কয়েক মাস আগে, তবে তার পাশের বাড়ির 2টো দাদু আছে যারা তাকে অনেক আদর করে। এর মধ্যে পাশের বাড়ির দাদু কবিরাজ মতন মহিলা, অর্থাৎ তাদের গ্রামের সহ অনেক দূর পর্যন্ত মানুষের বিভিন্ন সাধারণ কিংবা জটিল সমস্যার সমাধান দিয়ে থাকে, ভালো নামডাকও আছে। তার কাছে শিমুর পরিবারও জেনেছে যে এটা ব্ল্যাক ম্যাজিক
তবে তার কথায় কেউ কর্ণপাত করেনি। নভেম্বর 26, শিমুকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। ডাক্তারেরা বারবার অনেক পরীক্ষা করেও কোনো রোগ ধরতে পারেনি। এদিকে শিমুকে আরো দুর্বল লাগতে শুরু করেছে। আর এমনকি ডাক্তারের মধ্যেও অনেকে শিমুর পরিবারের কাছে বলেছেন বড় কোনো হুজুর বা কবিরাজের কাছে নিয়ে যেতে। নভেম্বর 28 সন্ধ্যায় তারা বাড়ি ফিরে যায়। শিমুর অবস্থা আরো খারাপ হতে শুরু করে। নভেম্বর 29 তার উপজেলার এক হুজুরের কাছে যায়। হুজুর শিমুকে দেখেই বলে, একে তো কুফরি করা হয়েছে, আপনারা এতদিন কোথায় ছিলেন? শিমুর সেই দাদুর ছেলে বা কাকা ও তার বাবার রিকোয়েস্টে হুজুর হাতে পানির গ্লাস নিয়ে ধীরে ধীরে কেমন একটা ছুরা পড়ে বা কিছু একটা পড়ে ফু দিতে শুরু করে। আর হাতের পানির গ্লাসে দেখতে পায় শিং মাছের একটি গলার রক বা সুতা বা প্লাস্টিক বা চিকন এক প্রকার সুতার মধ্যে একটা তাবিজ বাঁধা। মাছটা কিছু খেতে পারছে না আর অর্ধমৃত হয়ে আছে। আর হাতের পানির গ্লাসে দেখতে পায় শিং মাছের গলার রক, সুতা বা প্লাস্টিক চিকন কোনো এক প্রকার সুতার মাধ্যমে একটা তাবিজ বাঁধা। মাছটা কিছু খেতে পারছে না আর অর্ধমৃত হয়ে আছে। হুজুর তাদের সবাইকে এই গ্লাসের মধ্যাকার দৃশ্য দেখায়। সেখানে উপস্থিত সবাই তা দেখেছে। হুজুর সবার উদ্দেশ্যে বলে, সময় শেষের দিকে, কখন কি হয়ে যায় কারো বলার ক্ষমতা নেই। রাতে আমার পথে বের হওয়ার নিষেধ। আপনারা কালকে সকালে আসেন, না হলে আমি এখন আপনাদের সাথে যেতাম। হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কে এই কাজ করেছে। হুজুরের উত্তর, আপনারা তো দেখতেই পেয়েছেন, আমার জিজ্ঞেস করে কি লাভ? শিমুর রক্তের সম্পর্ক তাদের সাথে। শিমুর বাবা, ভাই আর কাকা সেদিন শিমুকে নিয়ে বাড়িতে আসে। 30 নভেম্বর 2018 সকাল 8টায় শিমুর সেই কাকা আর শিমুর বাবা যায় সেই হুজুরকে আনতে। শিমুর অবস্থা ক্রমেই খারাপ হতে শুরু করে। শিমু তার পাশে উপস্থিত সেই দাদুকে বলে, সাদিয়া, শিমুর বান্ধবী উল্লেখিত দাদুর আপন নাতি, আর মামিকে আসতে বলো, আমার খুব খারাপ লাগছে। আর সেই বান্ধবী দৌড়ে ওদের নিয়ে আসে। শিমু কেমন যেন করে ওঠে আর তার পাশে বসে থাকা দুটো দাদুকে বলছে, দাদু, আমি যাইতেছি, জান্নাতে দেখা হইব। আর তার বান্ধবীর দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েও বলতে পারেনি, চলে গেল এই পৃথিবী ছেড়ে। এই মুহূর্তে হুজুরকে নিয়ে আসলো তার বাবা, কাকা আর তার বোনেরা। তবে বড্ড দেরি হয়ে গেল যে সর্বশেষে শিমুর উপরে এই জাদুটা করেছিল সায়নের আম্মু আর তার আন্টি, দূরের এক হিন্দু তান্ত্রিকের মাধ্যমে। ঘটনাটি সম্পূর্ণ সত্য। 30 নভেম্বর শিমুর প্রথম মৃত্যুবার্ষিকী। সবাই দোয়া করবেন তার জন্য, আমার জন্য দোয়া করবেন। সে হয়তো থাকলে এবার এসএসসি পরীক্ষা দিতে পারত। ধন্যবাদ মেহেদী হাসান শুভ এত সুন্দর ঘটনা আমাদের মেইলে পাঠানোর জন্য। আপনিও চাইলে আমাদের সুন্দর সুন্দর ঘটনা লিখে পাঠাতে পারেন, আপনার সাথে ঘটে যাওয়া অথবা আপনার জানা যে কোনো ঘটনা আমাদের মেইলে অথবা ফেসবুকে পাঠাতে পারেন। আপনিও চাইলে লিখে অথবা মেইল করে আমাদের ঘটনা পাঠাতে পারেন, অথবা আপনার মন্তব্য করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/BHOOTERBARI.TAMIM। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত শেষ করছি আমাদের প্রথম এপিসোড। পরবর্তী এপিসোড শুনতে সাবস্ক্রাইব করুন ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল। পরবর্তী এপিসোড প্রচারিত হবে শনিবার রাত 10টায়। ধন্যবাদ। স্টে টিউন টু ভূতের বাড়ি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।